গেরিলারা এখনো ঢুকে তোমাদেরকে মারতে পারে এবং কিডন্যাপ করে নিয়ে যেতে পারে। সেই যে কিডন্যাপ করে নিয়ে গেছে 300+, এখনো তো অনেকে মুক্তির অপেক্ষায়, মুক্তি পায়নি। দুই রাষ্ট্র যদি পারস্পরিক কোঅপারেশন করে, যেটা সেই সময় করতে চেয়েছিল আমেরিকা, সেইটা বিশ্ব শান্তির জন্য, মিডল ইস্টের শান্তির জন্য, আঞ্চলিক স্টেবিলিটির জন্য আমি মনে করি অনেক ইম্পর্টেন্ট হবে। দেখুন 79-এর পর থেকে যে আমেরিকান যে বিরাগ ভাজন এবং শত্রুতা এবং তাদের যে এম্বার্গো, এরপরও ইরান মিলিটারিটি অনেক ডেভেলপ করছে বলে আমি ধারণা করি। এই কারণে যে দেখেন, ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েল অত্যন্ত একটা টাইনি ল্যান্ড, মানে দখলকারী ল্যান্ড, সেটা তো আমরা বলছি ছোট একটু জমি। তো এই জায়গায় কিভাবে তারা সেই টেকনোলজি অ্যাচিভ করেছে, পিন পয়েন্ট তারা মোসাদের হেডকোয়ার্টারে হামলা চালাতে পেরেছে, তারা ওদের সেনা হেডকোয়ার্টারে চালাতে পেরেছে সাকসেসফুলি। তথাকথিত আয়রন ডুম ভেঙে এই তথাকথিত তাদের কত বড় আম, আহ, ইয়া ছিল যে চ্যাম্পিয়নশিপ করতো, যে তাদের আকাশ সম্পূর্ণ নিরাপদ। তো আকাশ তো নিরাপদ থাকেনি, মানুষ তো খালি বাংকারে ঢুকতেছে। যে নেতানিয়াহু নাকি শুনলাম যে পালিয়ে সাইপ্রাস চলে গেছে, এবং আমেরিকান অ্যাম্বাসেডার এক রাতে 5 বার সে বাংকারে ঢুকছে। তো ওদের তো শুধু ইরানিদের তো জীবন অচল হয় না, তাদের জীবনও তো অচল হয়ে গেছে। আর এখানে তারা যেহেতু ভূমি দখলকারী, এই নেতানিয়াহু এক ধরনের একটা যে যুদ্ধাঙ্গী মনোভাব, এখানে কম্পালসারি মিলিটারি ট্রেনিং হয়। অনেকে এখনো নেতানিয়াহুকে সরকারকে সমর্থন করছে, আমেরিকা সাহায্য দিচ্ছে, কিন্তু ওই যে 7 অক্টোবরে যে হামাস যে হামলা চালিয়েছিল আনকনভেনশনাল, সেটা তো পৃথিবীর ইতিহাসে একটা অন্যতম গেরিলা ইয়া ছিল, যে যত বড় শক্তিশালী হও না কেন, গেরিলারা এখনো ঢুকে তোমাদেরকে মারতে পারে এবং কিডন্যাপ করে নিয়ে যেতে পারে। সেই যে কিডন্যাপ করে নিয়ে গেছে 300+, এখনো তো অনেকে মুক্তির অপেক্ষায়, মুক্তি পায়নি। সো কোন শক্তি, বড় শক্তি অ্যাপারেন্টলি তারা মিলিটারিলি আপার হ্যান্ডে থাকতে পারে, যেহেতু আমেরিকা এই যুদ্ধে সরাসরি জড়িত। কিন্তু ইরানের যে মিলিটারি স্ট্রেংথ, সেই স্ট্রেংথ একেবারে যে হেলাফেলা তাও না। যদি ধরেও নিই যে তাদের মিসাইল সংখ্যা একটা নাম্বার আছে, আমি আমার 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 ধারণা করার কারণ রয়েছে, তারা নিশ্চয়ই এটা রিপ্লেনিশমেন্ট হবে। আর্মির ভাষায় যেটা বলে যে পরবর্তীতে আবার এটা ফিল আপ করা, সেইটাও তাদের প্ল্যান পরিকল্পনায় থাকবে, তাদের অ্যাপ্রিসিয়েশন থাকবে। অতএব এই যুদ্ধটাতে একেবারে একপেশে যে 24 ঘন্টায় তেহরানকে একেবারে মাটির সাথে মিশাই দিবে। আবার এই যে পাগল ট্রাম্প, সে বলে যে ইভাকুয়েট, সাধারণ জনগণ তোমরা তেহরান থেকে চলে যাও, হু আর ইউ, এটা তো সামান্য সেন্স থাকবে, এরকম আন্তর্জাতিক আইন ভঙ্গ করে না। এখন যদি ইয়া বলে, অন্য কেউ বলে যে নিউ ইয়র্কের বাসী তোমরা সব চলে যাও, এই তো তার মানে কি আমেরিকা সরাসরি এই যুদ্ধে জড়িত, যার জন্য যে একেবারে আপনি তেহরানকে একেবারে 2 দিনে শেষ করে দেবে, দ্যাট ম্যানার অফ দ্য কেস। এবং সেই জন্য এই এখন আপনার জার্মান থেকে অফার আসছে, আরো অনেকে মেডিয়েট করার চেষ্টা করছে, এবং তার ভাইস প্রেসিডেন্টে পাঠাই। আমি মনে করি যে বাইডেনের ওই সময় যে একটা হ্যাঁ, জো বাইডেনের সময় একটা এক ধরনের আলোচনা ছিল, এবং তার আগে বারাক ওবামার যে সেক্রেটারি, পররাষ্ট্র সেক্রেটারি যে যে আলোচনা করছিল, ওই আলোচনার আমেরিকায় ফেরত যাওয়া উচিত, যে ইরানকে এভাবে তাদের নিউক্লিয়ার ফেসিলিটিকে ধ্বংস না করে, বরং দুই রাষ্ট্র যদি পারস্পরিক কোঅপারেশন করে, যেটা সেই সময় করতে চেয়েছিল আমেরিকা, সেইটা বিশ্ব শান্তির জন্য, মিডল ইস্টের শান্তির জন্য, আঞ্চলিক স্টেবিলিটির জন্য আমি মনে করি অনেক ইম্পর্টেন্ট হবে। এই নেতানিয়াহুই কিন্তু পুরা বিশ্ব শান্তি, বিশ্ব নিরাপত্তা, বিশেষ করে মিডল ইস্টের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। এবং আমেরিকান উচিত ওকে রেইন করা, ওকে নিয়ন্ত্রণ করা, এবং এই এই
ইসরায়েলের জনগণের উচিত এই নেতানিয়াহুকে পরাজিত করা। তার বিরুদ্ধে রাস্তায় ডেমনস্ট্রেশন হয়েছে, আরো হবে, এবং এমার্জেন্সি ঘোষণা করে পার্লামেন্টের মাধ্যমে এই ধরনের যুদ্ধাংদেহী আন্তর্জাতিক আইন ভঙ্গকারী নেতানিয়াহুকে ইমিডিয়েটলি ক্ষমতা থেকে ইসরায়েলি জনগণ বের করে দেবে বলে আমি আশাবাদ ব্যক্ত করব। ধন্যবাদ।